1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল এই বিএনপি সরকার। এটির মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, জনগণের ভোটের রায় প্রতিফলিত হওয়ার যে নিয়ম রয়েছে, সেটিকে কিন্তু নির্বাচনে পাঠানো হলো। বিএনপি বাংলাদেশের নির্বাচনে পাঠিয়েছে, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে আসলে এর মাধ্যমে। এবং আজকে নিরপেক্ষ সরকার, নির্বাচনী দায়বদ্ধতা নিয়ে আজকে তারা বড় বড় লেকচার দিচ্ছে এখান থেকে সেখান থেকে। এই 2001 থেকে 6 সালে আজকে যারা নতুন দিনের রাজনীতি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে যারা ঘোষণা করছে, এবং জনগণ কি রায় দিচ্ছে না দিচ্ছে, নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, জনগণের রায়ের প্রতিফলন হওয়ার সুযোগ কি হচ্ছে কি হচ্ছে না, এটির মাধ্যমে আসলে একটা লন্ডন বৈঠক আর দেশে ফিরে হয়তো আরেকটা সিটিং মিটিং করে নিজেদের মতো করে এক ধরনের সরকারটি বেছে নেয়, যেমন সরকারটি চলছে। সেটি কি কোনো গণতান্ত্রিক সরকার হবে? এই সরকার তো বাংলাদেশে বর্তমানে যে অনির্বাচিত দখলদার ফ্যাসিস্ট সরকার রয়েছে, সেই অনির্বাচিত দখলদার ফ্যাসিস্ট সরকারেরই আরেকটি সংস্করণিত এই নতুন যে তারা যে লোক দেখানোর নির্বাচন, তারা যে প্রহসনের নির্বাচন, তারা যে সমঝোতার নির্বাচন, তারা যে সিটিং মিটিং এর নির্বাচনগুলো করার পরিকল্পনা করছে, সেটাই তো আজকে সেই দিকেই তো যাচ্ছে, এবং সেই দৃষ্টিভঙ্গিটি তো আমাদের সামনে প্রমাণিত হচ্ছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আমরা এমনকি উইকিলিক্সের রিপোর্ট, যেটি বহুল আলোচিত এবং যেটি সাংবাদিকতার মানদণ্ডে গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে এই রিপোর্টগুলো নিয়ে তারেক রহমান সম্পর্কে, সেটি বলা হয়েছিল বিপজ্জনক হিংসাত্মক রাজনীতির প্রতীক হচ্ছেন তারেক রহমান, যেগুলো আসলে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, 63 জেলায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বিরোধী দলকে সমূল উৎপাটন করা, এই বিষয়গুলোর আলোকে কিন্তু এটি বলা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এর সত্যের অপলাপ, কৌশলী মিথ্যা, হুমকির বার্তা, চাঁদাবাজির প্রশ্রয়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়ে আসে। আমরা এরপরে তার দুর্নীতির যে বিষয়টি রয়েছে, দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে এক ধরনের বৈধতা উৎপাদন করার রাজনীতি কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ 2001 থেকে 2005 পর্যন্ত টানা 5 বার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ সর্বনিম্ন মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পুরোটি বিএনপি ক্ষমতাসীন থাকার সময়ে। এবং পৃথিবীর বেশিরভাগ দেশ, এখানে 170-180টি দেশের মতো এই ধারণা সূচকের অন্তর্ভুক্ত থাকে। কম বেশি সব দেশে এই ধারণা সূচকের মধ্যে রয়েছে, এবং সমস্ত ধরনের দুর্নীতি, সরকারি বেসরকারি নিয়মের ব্যত্যয়, আইন লঙ্ঘন এবং আইন লঙ্ঘন করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা, পার্সোনাল গেইন করা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে সেটির সূচকের আলোকে কিন্তু এই ঘটনা, এই ধারণা সূচকটির বিভিন্ন তথ্য উপাত্ত প্রতিফলিত। আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাদেশের জন্য লজ্জাজনক, এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটি গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডসও এটি স্থান পেতে পারে, যে পৃথিবীর একমাত্র সরকার যে সরকার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং টানা 5 বার। এবং এই একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংস্থার মাধ্যমে এটি এসেছে, এবং সেটিকেও এক ধরনের বৈধতা দেয়া, সেটিকেও বরং টিআই এর যে দুর্নীতির ধারণা সূচক, সেটিকে নমনীয় করে দেখানোর প্রচেষ্টা, দুর্নীতি কমে এসেছে এই ধরনের দেখানোর একটি প্রচেষ্টা কিন্তু আমরা দেখেছি। এটি আসলে বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের জনগণের যে শুভবোধ রয়েছে, বাংলাদেশের জনগণের যে ক্ষমতায়নের আকাঙ্ক্ষা রয়েছে, এবং রাষ্ট্রের কাছে যে ন্যায্য হিস্সা রয়েছে, সেটির সঙ্গে আমাদের কাছে মনে হয়েছে যে একরকম তামাশার ঘটনা ঘটেছে এই দুর্নীতির ধারণা সূচকের রিপোর্টটিকে যখন এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় সেটির মাধ্যমে। এবং এখান থেকে যদি আমরা দেখি যে এই শুধুমাত্র 2001 থেকে 2005 সেটি নয়, আমরা যদি এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা, বাংলাদেশের লুটতরাজের ঘটনা, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লোপাটের ঘটনা, শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা, বাড়িঘর ব্যবসা বাণিজ্য দখলের ঘটনা যদি আমরা দেখি, সেখান থেকেও দেখি যে এটিকেও এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চাঁদাবাজির ঘটনাকে হক আদায় হিসেবে প্রশ্রয় দেওয়া হয়েছে। জামায়াত তারা অবৈধভাবে হাদিয়া আদায় করছে, মানুষের পরে জবরদস্তি জোর জুলুম করে ব্যবসায়ীদের, সাধারণ মানুষদের, অল্প আয়ের মানুষদের, ছোট ব্যবসায়ীদের, মাঝারি ব্যবসায়ীদের, পেশাজীবীদের, বেসরকারি কর্মজীবীদের, চাকরিজীবীদের যেভাবে আজকে তাদের চ্যালেঞ্জ করে, তাদের হুমকি দিয়ে যেভাবে আদায় করা হচ্ছে, সেটিকে যেমন তারা হাদিয়া হিসেবে দিচ্ছে, এটিকেও কিন্তু আজকে দেখুন যে এই জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে চাঁদাবাজির মহোৎসব বাংলাদেশে হয়েছে, যে ডাকাতির মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ব্যক্তিগত সম্পত্তি, সরকারি সম্পত্তি যেভাবে লুটতরাজ করা হয়েছে, সেটিকে কিন্তু হক আদায় হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এবং এটির থেকে প্রমাণিত আজকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাস্তবতা, এবং পরবর্তীতে সামনে আরো কি হতে যাচ্ছে, এবং এদের ভীষণ মিশনে ডাকাতি, লুটপাট, চোরা কারবারি, রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠন, এবং মানুষের যে সম্পত্তির অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে, সেটিকে যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাগুলো অহরহই সামনে ঘটবে,
এবং এটি যে বিএনপির নিউ নরমাল রাজনীতি, এটি আসলে আমাদের এটি বোঝার জন্য আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের সামনে দিবালোকের মতো আসলে এক ধরনের উন্মোচিত হয়েছে বিএনপি সরকার। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখুন যে এটি তো 2006 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এর আগে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গোটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিরোধী দলীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে, নেতৃত্বকে সমূলে উৎপাটিত করার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই সবকিছুকে ব্যবহার করে হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছে, যেটির মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকেই সাইডলাইন করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে আসলে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে এই ঘটনার মাধ্যমে। গ্রেনেড হামলার ঘটনা, দেশব্যাপী জঙ্গি হামলার ঘটনা, সমস্ত প্রশাসনকে কুক্ষিগত করার ঘটনা, নির্বাচন কমিশনকে দলীয় ক্যাডারদের একেবারে নির্বাচন কমিশনের ক্যাডার হিসেবে নিয়োগ প্রদান করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়মটি পরিবর্তন করা, এবং সর্বশেষ হচ্ছে 1,23,00,000 ভুয়া ভোটার। আপনারা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যা হয়তো এত না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ তার নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দেয়, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং সার্বিক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারের জায়গা থেকে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, নমনীয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব ছিল, আওয়ামী লীগ সরকার কিন্তু তার সবটুকুই প্রদর্শন করে। তো আজকেও সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গির ঘটনাকে আজকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের বাড়ি ঘটনাকে কেন্দ্র করে ঘর হারার ঘটনা তিনি বলেছেন। সাবেক সেনাপ্রধানের একজন সন্তান হিসেবে তিনি ক্যান্টনমেন্টে তাদের যে পারিবারিক বাসভবন থাকার জায়গাটি দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টের ভেতরে এবং গুলশানে পরবর্তীতে বিচারপতি আব্দুল সাত্তার এবং পরবর্তীতে সামরিক স্বৈরশাসক এরশাদের মাধ্যমে, সেটি কিন্তু একটি হচ্ছে যে সেটি বিদ্যমান আইন নিয়ম ভঙ্গ করেই সেটি প্রদান করা হয়েছিল। ক্যান্টনমেন্টের ভেতরে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের জন্য একটি ক্যান্টনমেন্ট বোর্ডের মালিকানা সম্পন্ন একটি ভবন, আর আশপাশের ভবন সেগুলোকে বরাদ্দ দেওয়া, ব্যক্তিগত মালিকানায় কিংবা লিজ দেওয়া, এটির কিন্তু কোনো নিয়ম ছিল না। সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তাদের সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিকল্প হিসেবে গুলশানে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়ি, এবং দুটো বাড়ি কিন্তু একই সঙ্গে বরাদ্দ অক্ষুণ্ণ রেখেছিল তাদের পরিবার। মুক্তিযুদ্ধের আতুরঘর, আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুরঘর ধানমন্ডি 32 নম্বরে বিধ্বস্ত করার যে ঘটনা ঘটেছে, আক্রমণ করার যে ঘটনা ঘটেছে, এবং এর সঙ্গে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যে সরাসরি জড়িত ছিল, সম্পৃক্ত হচ্ছিল, প্রতিহিংসা রাজনীতি যে তারা বাস্তবায়ন করেছে, এবং তাদের নেতাকর্মীদের স্লোগান, অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কৌশলকে ব্যবহার করা, সরাসরি সহযোগিতা করার দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু এটি প্রমাণিত হয়।